রান করবে কে? রিঙ্কু সিং 83 রান। ক্যাচ ধরবে কে? রিঙ্কু সিং 5টা ক্যাচ। আর একটা ফিনিশিং শট কে মারবে? রিঙ্কু সিং। भिड़े देख ऐसा मत बोलना कि तू अकेला कर रहा है, हम सब भी साथ दे रहे हैं तुझे। सब मिलकर कर रहे हैं भाई। লাস্ট রান সেটাও রিঙ্কু সিং এর ব্যাট থেকে। আমার ভাই এই ছবিটা আমার মনে পড়ছে আজকে কলকাতার ম্যাচটা দেখে। এই বছরের আইপিএল এর প্রথম আমরা সুপার ওভার দেখতে পেলাম কলকাতা ভার্সেস লখনৌর ম্যাচে। কলকাতা কিন্তু লখনৌর উপরে পুরো বদলা নিয়ে নিয়েছে। কলকাতাকে লখনৌ এসে কলকাতায় হারিয়ে দিয়ে গেছে, কলকাতা লখনৌয়ে গিয়ে লখনৌকে হারিয়ে দিয়ে গেল, তাও আবার সুপার ওভারের মতো একটা গেম হলো। এরকম টাইপের 156 রানেও যে এরকম ইন্টারেস্টিং একটা ম্যাচ আমরা দেখতে পারি, সেই জিনিসটা কিন্তু দেখার মজা 250 রানের মধ্যেও নেই। এটা মানবি কিনা তুই? সুনীল নারিনের লাস্ট ওভার, সুপার ওভার, বেস্ট স্পিনার এভার যদি হয়ে থাকে কোনো আইপিএল এর ইতিহাসে, সেটা কিন্তু ভাই সুনীল নারিন, নো ডাউট। এতে সুনীল নারিন নিকোলাস পুরানকে বল করছে। এটা কি জানেন আপনারা? এখন অবধি 3 বার নিকোলাস পুরানকে সুনীল নারিন বল করেছে ইয়েতে, সুপার ওভারে। তার মধ্যে একটা পুরো ওভার দিয়েছে ডট, পুরো 6 বলে 0 রান। আর একটা ম্যাচেও এরকম আউট করেছিল, এই ম্যাচে এসেও কিন্তু সেই আউট করেছে। আমাদের মনে থাকুক না থাকুক, ওদের দুজনের তো মনে আছে এটাই তো। রবম্যান পাওয়েলের ক্যাচ, রিঙ্কু সিং এর ফিনিশিং, রিঙ্কু সিং এর রিলে ক্যাচ বলতে পারি, মানে সব মিলিয়ে এনটারটেইনমেন্ট। হ্যাঁ, সিনেমা ছিল এটা একটা। কলকাতার জিতুক হারুক, উপরে যাক না যাক, এন্টারটেইনমেন্ট যদি দেওয়ার কথা আছে, কলকাতা, আরসিবি, চেন্নাই, এদের উপরে ভাই কিন্তু কেউ নেই। আইপিএল এ যদি এন্টারটেইনমেন্টের কথাই শুধু বলা হয়। তো আজকে দুটো ম্যাচ ছিল টোটাল, কলকাতা ভার্সেস এলএসজির ম্যাচ, আর আরেকটা ম্যাচ ছিল থাকেলা ম্যাচ, যেটা হচ্ছে সিএসকে এর ম্যাচ। ওইটার মধ্যে আমরা গতদিন কি দেখে আসলাম, গতকালই দেখে এসেছি যে 1000 রান হয়েছে একটা ম্যাচের মধ্যে, আর আজকে এসে 150 রান কোন রকম মুতিয়ে হচ্ছে 150 রান। তারপরে তুই এটা আমাকে বল, কোনটা বেশি মজা পেলি? আমার তো মনে হচ্ছে এই যে আজকে যে সময় হাইয়েস্ট টাইম মানুষ মজা পায়, এক্সট্রিমটাই যে 250 চেস করেছে, ওটাতে একটা মজা ছিল। কিন্তু আমার কাছে যদি আমাকে পার্সোনালি বলিস, আমি কিন্তু এই 150 কলকাতার যে সুপার ওভারের ম্যাচ হলো, শুধু সুপার ওভার হয়েছে বলে না, মোহাম্মদ শামি যে লাস্ট বলে 6 মেরে সুপার ওভার অবধি নিয়ে গেছে, এক্সাইটিং। মানে কি হবে আমার কাছে কিন্তু এই ধরনের ম্যাচ ভালো লাগে বেশি। মানে প্রত্যেকটা বলে এদিকের পাল্লা ভারী, এদিকের পাল্লা ভারী, এরকম মনে হচ্ছে। হ্যাঁ, তো কলকাতা ম্যাচ নিয়ে সবার প্রথমে আলোচনা করি। সিএসকে এর উপরেও আসবো আমরা, সিএসকে এর ম্যাচের উপরেও আসবো, সিএসকে ভার্সেস জিটির ম্যাচের উপরে। তো কলকাতার ম্যাচের উপরে যদি আমরা আসি, আচ্ছা যদি ভালো লেগে থাকে ভিডিও আমাদের লাইক করুন, ভিডিওকে শেষ অবধি দেখে লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। এবং আমরা কিন্তু টাইম স্ট্যাম্প দিয়ে দেবো, এর মধ্যে আপনারা ডাইরেক্ট স্কিপ করেও যেতে পারেন যেখানে খুশি। তো কলকাতার ম্যাচের উপরে সবার প্রথমে আসি। কলকাতার যে এক্সাইটিং একটা ম্যাচ হয়েছে আজকে, এখন কলকাতা পরপর দুটো ম্যাচ জিতে আসলো, ঠিক আছে। মানে হোম বয় বলতে গেলে রিঙ্কু সিং লখনৌর গ্রাউন্ডে গিয়ে কিন্তু আজকে পুরোপুরি ওর গডস প্ল্যান কেন যে বলে, ও পুরো লেখা যে ওর নামে ওই জিনিসটা, সেটা কিন্তু রিঙ্কু সিং আজকে দেখিয়েছে। ব্যাটে হোক, বল তো করে না, ফিল্ডিং এ হোক, বোলিং স্কোর কার্ড হোক কিংবা ব্যাটিং স্কোর কার্ডে হোক, দুটোতেই কিন্তু রিঙ্কু সিং আজকে পুরো রিঙ্কু সিং পুরো নায়ক। যাই বলিস তাই বলিস, 25 কোটি টাকা দিয়ে তুমি ক্যামেরন গ্রিনকে নাও, 18 কোটি টাকা দিয়ে পাথি রানাকে নাও। আমি কিন্তু আমরাই বলতে গেলে প্রথম ভিডিওতেও বলে এসেছিলাম যে কলকাতার হয়ে যদি কেউ পারফরম্যান্স করতে হয়, যদি জিততে হয়, নাইয়া পার করতে হয়, তাহলে কিন্তু 3টে প্লেয়ারই টোটাল রয়েছে। ফার্স্ট প্লেয়ার রিঙ্কু সিং, দ্বিতীয় হচ্ছে বরুণ চক্রবর্তী, তৃতীয় সুনীল নারিন। এই 3টে প্লেয়ারই আজকে খেলে গেছে। আর আমার মনে হচ্ছে এই 3টে প্লেয়ারকে নিয়ে না বাদ বাকিগুলো ছেড়ে দে। 156 রান ডিফেন্ড করা। তোর কার্তিক ত্যাগীকে তুই কোন ভাষায় গালাগালি দিতে চাস? আমার তো কানের গোড়া, লাস্ট ওভারে মোহাম্মদ শামির মতো প্লেয়ার এসে মানলাম যে 6-4 হয়ে যায়, মোহাম্মদ শামিও 6 মেরে দিতে পারে, 6টা কোনো ব্যাপার না, ওটাই তো বল দুটো কেন? আমার ভাই একটা এমন ভাবে প্লেয়ার ভাই, মানে 17 রানে তোকে ডিপেন্ড করতে দিয়েছে, সেখানে তুই ভাই সিম্পল বল কর না, সিম্পল একদম লাইন টু লাইন বল করবে, তুই ফুল টাসি কর, বল দিয়ে পুরো ফুল টাসি কর, কিন্তু নো বল কেন? নো। আর যাদের মাথায় এটা চলছে যে দুটো নো বল হলে তো আমরা জানতাম যে বোলারকে বসিয়ে দেওয়া হয়, সেটা একবার ক্লিয়ার করে দিচ্ছি। যদি এখন এটা সত্যি বলতে আমরাও এটাই জানতাম, কিন্তু আজকের ম্যাচে কিন্তু অনেক কিছু হয়েছে। আঙ্কিশ রঘুবংশী রান আউট, এটা নিয়ে আলোচনা করবো আমরা, প্লাস হচ্ছে এটা নিয়েও আলোচনা করবো, এটা নিয়েও বলছি আর কি। তো প্রথম বলটা ছিল
যেটাকে ডেঞ্জারাস বল হিসেবে কনসিডার করা হয়েছিল, সেকেন্ড বলটাকে কিন্তু করা হয়নি। এটা পুরোপুরি থার্ড আম্পায়ার বা ম্যাচ রেফারির উপরে ছিল যে এটা ফেয়ার বল ছিল, যে ডেঞ্জারাস বল ছিল না। এর জন্য কিন্তু কার্তিক তাকে কন্টিনিউ করতে পেরেছে। আমার তো মনে হয় না করলেই ভালো হতো। হ্যাঁ, অনুকূল রায়কে কিন্তু বল বল এত রান খেত না, সেটাই তো পরে নো বলটা তো দিত না, পরে তো এরকম চান্স থাকতো না। তো যাই হোক, যা এসছে শেষ ম্যাচ গিয়ে দাঁড়িয়েছে পাওয়ার প্লে বলছি, ম্যাচের মধ্যে গিয়ে দাঁড়িয়ে 156 রান ডিফেন্ড করেছে সেই রিঙ্কু, সেই সুনীল নারিন, সেই বরুণ চক্রবর্তী। বৈভব অরোরার কথা বলতে 4 ওভারে 24 রান দিয়েছে। ওর যে পাওয়ার প্লেতে 3 ওভারে 13 রান, আমি 4 ওভারে 24-এর থেকেও বলবো 3 ওভারে 13 রান দিয়ে যে পাওয়ার প্লেতে যে কন্ট্রোল করেছে। ঋষভ পান্তের ক্যাপ্টেন্সি ভাই কোথায় হারলো সেটা নিয়েও বলছি আমরা লাস্টে বলছি। প্রথমে আসছি আমরা ব্যাটিং প্রথমে ব্যাটিং এর উপরে আসি, কলকাতার ব্যাটিং। তুই একটা টিম কতটা ডিমোটিভেটেড থাকতে পারে যাদের কাছে এরকম ব্যাটিং লাইন আপ থাকা সত্ত্বেও, যা কলকাতার প্রবলেম ছিল সব বোলিং এ ছিল, ব্যাটিং নিয়ে কোনো প্রবলেম ছিল না। এই টিমটা 64 কোটি টাকা দিয়ে কিনেছে, আগে ব্যাটিং থেকে তো কেউ রিটেন করে কিনেছে, ব্যাটিং থেকে তো কেউ বসেনি না। তাহলে আমার কথা ওটাই যে ব্যাটিং এ এত স্ট্রাগল হচ্ছে কেন? বোলাররাই তো জিতিয়েছে, আগের দিনের ম্যাচও বোলাররা জিতিয়েছে, এই ম্যাচেও কিন্তু একমাত্র রিঙ্কু সিং বাদ দিয়ে, আগেরটাও এটাও বাদ দিয়ে কিন্তু বোলাররাই জিতিয়েছে ম্যাচ। তাহলে ব্যাটিং এ এত কেন প্রবলেম? ব্যাটিং জঘন্যতম ব্যাটিং। টিম সাইফার্ট চললো না, দুটো ম্যাচের ডাক। আজিঙ্ক্য রাহানের কথা আমি বলবোই না কিছু। তোর কিছু বলার আছে আজিঙ্ক্য রাহানের? বলার আছে, ও মনে হচ্ছে শুধু আচ্ছা আমার মনে হচ্ছে কি শুধু ক্যাপ্টেনশিপ করার জন্য এসেছে টিমে। আজকে একমাত্র দিন গেল যেই দিনটায় আমি আজিঙ্ক্য রাহানেকে দোষারোপ করতে পারবো না ক্যাপ্টেনশিপ। ওতে ক্যাপ্টেন, আমি তো সেটাই তো বলছি, একটা ম্যাচে 8টা ম্যাচে আমি ক্যাপ্টেন তো আছে অবশ্যই, কারণ হচ্ছে এই 156 রান ডিফেন্ড করতে গেলে দেখ সবসময় ক্রিটিসাইজ করলেও হবে না, ঠিক আছে? যেটা মানতে হবে সেটা মানার, যেটা মানবো আমরা তো ক্যাপ্টেনশিপ নিয়ে আজকের ম্যাচটা বলছি না, আজকের ম্যাচটা বলছি হচ্ছে তোর ব্যাটিং নিয়ে। হ্যাঁ, ব্যাটিং নিয়ে কিছু বলারই নেই আমার, আমি সেটাই বললাম তোকে। ব্যাটিং নিয়ে ক্যাপ্টেন্সি নিয়ে বলার আছে যে বোলারদের রোটেশন গুলো করিয়েছে, ফিল্ডিং চেঞ্জ থেকে শুরু করে বোলিং এর রোটেশন করানো, যে 156 ডিফেন্ড করতে গেলে সেই জিনিসগুলো আজিঙ্ক্য রাহানে নো ডাউট আজকে ভালো ক্যাপ্টেন্সি করেছে, কিন্তু ব্যাটিং এ কিন্তু একদমই চলছে না। আমি মনে করি এই ক্যাপ্টেন্সি রিঙ্কু সিংও করে দিতে পারবে। হ্যাঁ, এইখানটায় কোনো রকম আমার এটা নিয়ে কোনো ডাউট নেই। আমরা প্রথম দিন থেকে বলছি রিঙ্কু সিংকে ক্যাপ্টেন করা উচিত ছিল। আমার এখনো বলবো আমি রিঙ্কু সিংকে কিন্তু ক্যাপ্টেন করা উচিত। রিঙ্কু সিং একটা প্লেয়ার খেলতে পারছে না ওর জায়গায়, একটা প্লেয়ার যে আমার ভবিষ্যতে গিয়ে হয়তো কেকেআর এর একটা মুখ হতে পারে বা কেকেআর এর পার্মানেন্ট প্লেয়ার হতে পারে, সেই একটা প্লেয়ার কিন্তু খেলতে পারছে না আজিঙ্ক্য রাহানের জন্য। আর আমার মনে হচ্ছে কোথাও আবার এই ক্যাপ্টেনশিপ নিয়ে কিন্তু মানে দেখ একটা ব্যাটসম্যানের যদি রান না করে তাহলে তার ক্যাপ্টেনশিপে হয়তো একটা ম্যাচ দুটো ম্যাচ হয়তো প্রশংসার যোগ্য, কিন্তু তারপরে গিয়ে সে আবার কিন্তু ঘুরে ফিরে দাঁড়াবে সেটা ব্যাটিং। কি মনে হচ্ছিল এই ম্যাচটা ছিল মহসিন খান ভার্সেস কেকেআর। মহসিন খান বাবা প্রথম ফাইফারও আমরা দেখতে পেলাম ভাই, দুটো ম্যাচ গেল পরপর, মানে দুটো দিন গেল বলা যেতে পারে, তার মধ্যে দুটো দিনে কিন্তু চরম রেকর্ড পেলাম আমরা। কিন্তু এই বছরের এই আইপিএল এর প্রথম ফাইফার কিন্তু মহসিন খান তুলে নিল। কলকাতার প্লেয়ারদের 1 সেকেন্ডের জন্য দাঁড়াতেই দেয়নি ব্যাপক বল করেছে। তো আঙ্ক্রিশ রঘুবংশের উপরে যদি আসি আমরা, আঙ্ক্রিশ রঘুবংশের ওটা আউট ছিল কিনা এটা নিয়ে অনেক প্রশ্ন উঠছে এবং ভবিষ্যতেও উঠবে, আরো দেখা যাচ্ছে যে এইটা কিন্তু আইপিএল এর প্রথম এরকম হলো যে হচ্ছে তোর এইভাবে আউট হওয়ার, যে তোর অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড এই মেথডে আউট হওয়ার কিন্তু প্রথম প্লেয়ার হলো আঙ্ক্রিশ রঘুবংশী। এর আগে হয়েছে কিন্তু এইভাবে কন্ট্রোভার্সিয়াল হয়নি, ওটা হচ্ছে ইন্টেনশনালি ছিল। কিন্তু আমার মতে যদি আমার পার্সোনাল মতামত জিজ্ঞেস করিস, আমি বলবো যে আঙ্ক্রিশ রঘুবংশী এটা ইচ্ছা করে করেনি। ও জাস্ট ও বলের দিকে তাকাচ্ছিল না, ও গেছে ব্যাকে গেছে, কিন্তু এখানে আম্পায়ারদের কিছু করার নেই। তার কারণ হচ্ছে এবার আমরা এটা জানি না যে থার্ড আম্পায়ারের এটা ডিসিশন ফাইনাল হবে নাকি থ্রু অফ লাইনটা দেখে, ঠিক আছে? হ্যাঁ, রুল বুক হিসাবে এখানে ধরা, রুল বুক হিসাবে ধরেছে আমার মনে হয়। যদি রুল বুক হিসাবে ধরে তাহলে আউট অবশ্যই, যে ব্যাটসম্যানের ইন্টেনশন যাই থাক, আমার যদি লাইন ক্রসিং হয় এখানে ঠিক আছে তাহলে হচ্ছে এখানে আউট দেওয়া হবে, কিন্তু যদি থার্ড আম্পায়ারের উপরে হয়ে থাকতো তাহলে কিন্তু আমার মনে হয় না এটা আঙ্ক্রিশ রঘুবংশী ইচ্ছা করে করেছে। আমাদের দিক থেকে তো এটা মনে হয়, তোরও নিশ্চয়ই তাই মনে হয়। তো আঙ্ক্রিশ রঘুবংশী আউট হয়ে গেছে, আনফরচুনেটলি আউট হয়ে গেছে, যে একমাত্র কলকাতার ফর্মে রয়েছে ব্যাটসম্যান প্রথম দিন থেকে। তো আঙ্ক্রিশ রঘুবংশীর পরে যদি ধরি ক্যামেরন গ্রিনের কথা ব্যাটিং নিয়ে বলবি না কেন? কলকাতা তো পোস্ট করেছে অলরাউন্ড পারফরম্যান্স, বাপরে আমি কি বলি। ঠিক আছে শুরুয়াত দিয়েছিল মানছি, শুরুয়াতে প্রতিদিন হয় না, ঠিক আছে আগের ম্যাচে তার আগের ম্যাচে ভালো খেলে এসছে, সব মানছি আমি, ঠিক আছে ক্যামেরন গ্রিন বাদ দিলাম আমরা, এই ম্যাচে ক্ষমা, ক্যামেরন গ্রিন একটা উইকেটও তুলে দিয়েছে, ঠিক আছে জিতেছে দেখে ক্ষমা, না জিতলে ভাই এরকম হয়। পাওয়ার প্লেতে 4 উইকেট শেষ,
নতুন প্লেয়ারদের কলকাতা কেন আনছে না, সেটাই আমার তো। প্রশ্ন এইখানে। তুই যদি দেখে থাকিস এই জিনিসটা, কলকাতা তো হেরে গেছে প্রথম 6-7টা ম্যাচ, পুরো হেরে গেছে, ঠিক আছে, প্রথম 6টা ম্যাচ পুরো হেরে গেছে। তো আমার এখন কি দরকার যে আমার এই বছরের দেখ 7তে 7টা উঠবে জিততে না। পারবে, হ্যাঁ, না, না, পারবে না, না তো। না, playoffs তাহলে আমার এ এখন উঠবে কি না। দায়িত্ব যে আমার এখন নতুন প্লেয়ারদের টেস্টিং করাতে হবে, এখান থেকে যে প্লেয়ার আসবে উঠতে পারবে পরের বছর আমি তাকে যেন প্লেইং 11-এ অবশ্যই রাখতে দেখ, পারি। এরকম না যে এই ম্যাচ জঘন্যতম, এই সিজন জঘন্যতম হারার পর 4-5টা প্লেয়ারকে রিলিজ করে দেবে, সেটা হবে না। এটা হবে না। ঠিক আছে, সেটা কারণ হবে এরপরেও না। mini option-ই এরপরে রয়েছে। মিনি অপশনই আছে, সেই প্লেয়ারদের নিয়ে খেলবে। হ্যাঁ। ঠিক আছে, তারপর যেরকম আরেকটা যেরকম আসছে, যেরকম তুই বললি ইয়াং প্লেয়ারে তো অবশ্যই চান্স হবে, কিন্তু তার মধ্যে প্রথম হচ্ছে টিম চেঞ্জ করা। হ্যাঁ। এই বছরই টিম চেঞ্জ করা। হ্যাঁ। ঠিক আছে, কিরকম চেঞ্জ করা, যেন রবম্যান পাওয়াল চলছে না, ঠিক আছে, যেটা তুই আর আমি ডিসকাস করছিলাম, ব্যাটিং পারফরম্যান্স যে ভালো নেই, টিম মোদ্দা পারফরম্যান্স কথা। যখন ভালো না, তখন আমি রহমান পালকে বসি, আমি টিম সাইফার্ট আর হচ্ছে ফিনালেনকে নিয়ে আসি না এটা প্রথমতে। তো একটা ঠিক আছে, অপশন রয়েছে হ্যাঁ। যে ফিনালেন আর টিম সাইফার্টকে নিয়ে আসি প্রথমে, অল মানে যা খুশি হোক গা, তোরা গিয়ে ইস্পার ব্যাটিং নয় কর, উস্পার, ইস্পার ব্যাস। নালে ওস্পার, হ্যাঁ। আমার 6 ওভারে 80 চাই, মোদ্দা হ্যাঁ, কথা। ব্যাস। রবম্যান পাওয়ালকে বসাও, এদিক দিয়ে একটা ইয়াং প্লেয়ার খেলাও, আর হচ্ছে তো ওইদিকে ওদের বলে দাও এইভাবে। আর নালে আরো একটা অপশন আছে, রাচিন রবীন্দ্রর মতো একটা কনসিস্টেন্ট প্লেয়ার বসে একদিকে আছে, ধরে রাখবে। যে বসে আছে ওখানে, নাকি? যে ক্যামেরন গ্রিনের জায়গায় আমি ওখানে 4 নম্বরে বা 3 নম্বরে আমি এখানে রাচিন রবীন্দ্রকে রাচিন খেলাতে পারবো। রবীন্দ্র কিন্তু একসময় সিএসকে কিন্তু ওপেন করেছে, বা হচ্ছে ওপেন হ্যাঁ, করেছে, হ্যাঁ, যেহেতু হ্যাঁ, আমি হ্যাঁ। এখানে টিম সাইফার যেহেতু ফেল করছে, সে অঙ্কুশ রঘুবংশী, মানে একদিকে তুই বলছিস একদিকে ধরে রাখবে, হ্যাঁ। আর একদিকে হ্যাঁ, হ্যাঁ, ওটাই আমি বলতে ওটাই চাইছি। আর কি। রাজিন কারাহানে এসে মারুক, আর হচ্ছে রাচিন রবীন্দ্র, ও তো এমন না যে লুলা প্লেয়ার, ও মারতে পারে, ও ভালো খেলেছে, ও ভালো খেলে তো না। আর আমার মনে হয় যে অন্তত টিম সাইবার ফিল অ্যানিং থেকে রাচিন রবীন্দ্র মনে হয় পারফরমেন্স ভালো করে দেবে। অবশ্যই আছে, তেজস্বী ধাইয়া আছে, এই প্লেয়ারটাকে খেলো না, 3 কোটি টাকা দিয়ে কিনে বলে। আরে সার্থক হ্যাঁ, রঞ্জন একটা প্লেয়ার আমি আছে, সেটা ওকে তো বলছি খেলাচ্ছে না, অপোনেন্ট টিম, হ্যাঁ, তোর হিম্মত সিং থেকে শুরু করে মুকুল চৌধুরী থেকে শুরু করে কে, তুই ঠিক একটা আছে, জিনিস- একটা জিনিস- ওরা তো খেলাচ্ছে না, তুই একটা জিনিস ওদেরও তো মনে খেলাচ্ছে। করে দেখ এই মিড সিজনে এনে, ঠিক আছে, গত বছরের কথা মনে কর, বৈভব সূর্যবংশী মিড সিজন, ঋতুরাজ গায়কোয়াড়ের মতো প্লেয়ার মিড সিজনে এসে, ভেঙ্কটেশ আইয়ারের মতো প্লেয়ার মিড সিজনে এসে খেলেছে, এরকম যে আরো কত উদাহরণ আছে। রিঙ্কু সিং সব থেকে বড় উদাহরণ, হ্যাঁ, হ্যাঁ। রিঙ্কু সিং এসে মিড সিজনে এসে Mid খেলে season-এ কিন্তু ভালো খেলেছে। পার্মানেন্ট প্লেয়ার হয়েছে এরকম। আমি সে ঋতুরাজ গায়কোয়াড়ের কথা বললাম, হ্যাঁ, মুকুল চৌধুরী ওদের অপোনেন্ট ওটাই তো টিমে বললাম, হ্যাঁ। খেলাচ্ছে তো। আজকে তো হিম্মত সিংকে খেলালো, কেন ঠিক আছে। একদিন রমনদীপকে বসিয়ে ওদেরকে ট্রাই করা যেতে পারে না, রমনদীপ সিংকে বসিয়ে? ভাই রাম, ওকে আমার রেখে কাজটা কি হচ্ছে? কি বল? কাজ হচ্ছে? কোনো রেসপন্সিবিলিটি নেই, যেইখানটায় নামানো হলো পরপর উইকেট পড়ে গেছে, রবম্যান পাওয়াল আউট হয়ে গেল, রিঙ্কু সিং একটা দিক থেকে খেলছে, ঠিক আছে, সেই সময়টা এসে দায়িত্ব রমনদীপের যে জ্ঞানহীন। একটা দায়িত্ব, 15 ওভার রানিং চলছে আমার এখানে, যদি জ্ঞানহীন আমি batting। একটা সাইড ধরে রাখি, রিঙ্কু সিং তো একটা দিকে আছে, আগের দিনও মেরে আউট হয়েছে, এই দিনও কিন্তু মেরে আউট হলো আজ। সেটাই তো বললাম, আগের দিনে যেরকম না মাস্টারমশাই পড়া না পারলে মারতো, আমার মনে হয় সেগুলিকে তাই করানো দরকার। আর আমরা- ও টিমের কি, আর আমরা আমি তো সেটা একটা কথা বুঝতে বারবার পারছি করে না, বলে আমাদের- আসি, একটা কথা বারবার করে বলে আসি, যে রিঙ্কু সিং হচ্ছে এমন একটা প্লেয়ার যে ইন্টারন্যাশনাল প্লেয়ার, ওর টেম্পারমেন্ট আলাদা, ম্যাচ টেম্পারমেন্ট। তাহলে আমি ওকে 5 নম্বরে কেন নামাচ্ছি না? রবম্যান পাওয়ালকে আমি 5 হ্যাঁ। নম্বরে কেন নামাবো? রবম্যান পাওয়াল তো আমার ফিনিশার হিসাবে খেলছে, তাহলে এইখানটায় লাস্টের দিকে যদি আমার সেই সময় এক্সেলারেশন দরকার হয়, আমি সেখানে রবম্যান পাওয়ালকে পেয়ে যাবো। রিঙ্কু সিংকে আমি যদি গেম টাইম দিই, যেমন আজকে কত 50-51 বলে 83 করেছে, 83, 51 তাহলে বলে। এইটাই 83টা সেঞ্চুরি হতে পারতো রিঙ্কু সিং এর। রিঙ্কু সিং এর কিন্তু এটা হাইয়েস্ট করছিল আইপিএল এর, যদি 5 নম্বরে নামতো হয়তো এত তাড়াতাড়ি উইকেট নাও পড়তে পারতো। রবম্যান পাওয়ালের মতো লাস্টে একটা ফিনিশার সেটাই থাকতো তো আমার কাছে, 5 নম্বরে কেন খেলাচ্ছে না? এটা কি ধরনের ক্যাপ্টেন্সি? তুই আজকে দেখ রিঙ্কু সিং এর পারফরমেন্স বাদ দিলে কিন্তু কলকাতা 0। আমি কলকাতা জিতেছে ঠিকই, হ্যাঁ জিতেছে ঠিকই, জিতেছে কিন্তু ঠিকই, কিন্তু কোন কলকাতার এখানে ক্যাপ্টেনের না, 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 কোনো batting এর কোনো contribution নেই। বল আর- ব্যাটে রিঙ্কু সিং, ফিল্ডিং এ রিঙ্কু সিং, 5টা ক্যাচ একটা ম্যাচে, অবশ্যই। 5টা ক্যাচ। আর এটা একবার না, এটা প্রত্যেকটা দিন দেখা যায় রিঙ্কু সিং এর নামে 1, 2, 3, 4টে ক্যাচ থাকবেই। তুই আজকেই দেখ না, আজকে একটা সময় গেছে 5 উইকেট, 7 উইকেট পড়ে গেছিল, হ্যাঁ। সেখানে ইম্প্যাক্ট হিসাবে কাকে রেডি রাখছিল? মনীষ পান্ডেকে। 7 নম্বরের পরে তার মানে তুই দেখ, মানে কলকাতা পুরো ফেসে Confidence, গেছিল, হ্যাঁ, confidence। না বলছি পুরো ফেসে গেছিল। তার মানে কি, ওখানে যদি তোর যে কোনো একটা উইকেট, মানে তোর ছিল রিঙ্কু সিং আর সুনীল নারায়ণ, যদি সুনীল নারায়ণ মানে 17 ওভারের কথা বলছি, 17 ওভার থেকে 20 ওভারে যদি মানে একটা উইকেট পড়ে যেত, তাহলে আমার কি মনীষ পান্ডেকে নামাতে হতো, হ্যাঁ। ঠিক আছে, সেখানে বরুণ চক্রবর্তী আসতে হ্যাঁ পারতো না। বরুণ চক্রবর্তী আসতে পারতো না, মানে তুই টিম সুনীল নারায়ণের কথা বললি বলে মনে পড়লো, একটা প্লেয়ার যে আমার আইপিএল এ যার নামে সেঞ্চুরি রয়েছে, তাকে আমি এটাই কোথায় তো। নামাচ্ছি? 9 নম্বরে। আর
9 নামাচ্ছে। কেন আমার যখন প্রথম উইকেটটাই পড়ছে রাহানের মতো যে আউট হয়ে যাচ্ছে, রাহানে যে প্রতিদিন এসে সাইফার যে 0 রানে আউট হয়ে যাচ্ছে, বলে ওই জায়গাটা কেন নামানো হচ্ছে না? আমরা তো বলে মানছি ব্যথা হয়ে গেছে। আজিঙ্কে রাহানের অকাদ নেই খেলার, ওপেনিং ছাড়া নামবে না, ঠিক আছে মানছি। সুনীল নারিনকে ফার্স্ট ডাউন যেখানে আমার প্রথম ওভারে উইকেট, পার্টনারশিপ তো কিচ্ছু নেই এই বছর কলকাতার ওপেনিং পার্টনারশিপে কিচ্ছু নেই, হয়তো 10-এর এভারেজও হয়তো থাকবে না, কিন্তু সেই সময়টা যদি আমি সুনীল নারিনকে নামাই, আমার আগের দিন একটা দিন দেখলাম 20 রান করে দিল, একটা দিনই নামিয়েছে, সেরকম যদি প্রত্যেকটা ম্যাচে নামাই, কে এখানে কেউ গ্যারান্টি দিতে পারবে যে ও 50 রান মারবে না? এটা তো বললাম আমার মনে হয় যে সুনীল নারিনে 50 রান মানে কিন্তু 25 বলে 50, ওটাই তো বললাম 35 বলে না। আমার মনে হয় অজিঙ্কে রাহানের মনে হয় কোনো স্যাক্রিফাইস বলতে কিছু নেই, না কিচ্ছু নেই, ঠিক আছে, কিচ্ছু নেই, হয় স্যাক্রিফাইস বলতে কিছু নেই, আর নালে অভিষেক নায়ার ধরে নিয়েছে আমি এই বছর সুনীল নারায়ণকে ওপেনিং করাবো না, কারণ এর আগে থেকে আমরা প্রথম থেকে জানছিলাম যে সুনীল নারায়ণ ওপেনার, সে ঠিক আছে আগে কি বলেছে না বলেছে থেকে লাভ নেই, এতগুলো কোচ হয়ে গেছে, ঠিক আছে, বেশি মাথা হয়ে গেছে, এক তো দ্বিতীয় কথা হচ্ছে তুই রান আউট গুলো দেখলি আজকে কিভাবে রান আউট হতে নিয়েছিল, সেটাই কতগুলো এরকম গেল যে রান আউট হতে নিয়েছিল, এক কমিউনিকেশন নেই, কম্বিনেশন নেই, ম্যানেজ মানে বডি ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে যে আমি কনফিডেন্স থাকবে একে অপরের প্রতি, ঠিক আছে, সেই কোনো কনফিডেন্সই নেই, তাহলে কিভাবে একটা টিম ম্যাচ জিততে পারে? সেটাই তো আমি তো সেটাই তো বললাম, 150 রানের মধ্যে 80 রান একজন মেরে দিয়ে যায়, তাহলে এখানে এই টিমটা কোন জায়গায়? তাও তো লাস্ট ওভারে কত রান নিল? লাস্ট ওভারে 4-6 রিঙ্কু সিং যদি না মারতো তাহলে এই ম্যাচ মারাতে লাগতো 26 রান লাস্ট ওভারে, 26 না হলে 26 বাদ দিলে 140 রান। আমি যদি 10-12 যদি ওই ওভারটা যদি খেত, যদি দিগ্বে সঠিকে যদি না দিত, ঠিক আছে, ওইটার উপরে আসছি আমরা যে এলএসজির বোলিং এর কথা যদি আমরা বলি, মহসিন খান একা এসে পুরো কলকাতার মাজা ভেঙে দিয়ে চলে গেছে। প্রথম ফাইফার এই বছর আইপিএল এর, একদম মানে কোনো সুযোগ দেয়নি ব্যাটসম্যানদের যে সেখান থেকে কামব্যাক করতে পারবে। 4 ওভার করলো, পরপর এসে 5টা উইকেট তুলে, মেন ব্যাটসম্যানদের কিন্তু 5টা উইকেট তুলে নিয়ে চলে গেল। রবম্যান পাওয়েল, ক্যামেরন গ্রিন, আজিঙ্কে রাহানে, টিম সাইফার্ট, ঠিক আছে, অনুকূল রয়, 5টা উইকেট একদম মহসিন খানের নামে রয়েছে। তাহলে কি ইন্ডিয়ান টিম থেকে কল আসছে? আমি তো মনে করেছি শুধু কল আসবে। মহসিন খানের নামে এই বছর আইপিএল এ এক তো মেডেন উইকেট তুলেছে এই ম্যাচে, এইটা নিয়ে 3টে মেডেন উইকেট হলো, জানিস তো? 3টে, একটা মেডেন ওভার, 2খানা মেডেন উইকেট ওভার। ভাব তাহলে এক সিজনে একা ক্যারি করছে এলএসজি কে, একা ক্যারি করছে। এলএসজির ব্যাটসম্যানদের যদি কথা, এলএসজির ব্যাটসম্যানরা মিচেল মার্শ একদম 0 ফর্ম, নিকোলাস পুরন 0 ফর্ম। কে বলেছে নিকোলাস পুরন ফর্মে নেই? তো সেইখানে এসে ঋষভ পান্ত একদম থার্ড ক্লাস টি20 ব্যাটসম্যান নিজেকে প্রমাণ করছে এই বছর আইপিএল এ, থার্ড ক্লাস, শুধু না ব্যাটিং না, একমাত্র প্লেয়ার যে যুবরাজ সিং এর কাছে গিয়ে প্র্যাকটিস করে খেলতে পারছে না। প্রাপ সিমরান বল, অভিষেক শর্মা বল, এরা প্রত্যেকে কিন্তু খেলছে, একমাত্র প্লেয়ার যে খেলতে পারছে না, ঠিক আছে, ঋষভ পান্ত। ওই দিক দিয়ে ওদের দিক থেকে পুরো এলএসজির ব্যাটিং একদম থার্ড ক্লাস ব্যাটিং, ওরা ব্যাটিং এর জন্য হেরেছে। এর আগের ম্যাচটাও কিন্তু 156 না 159 রান কিন্তু চেস করতে পারেনি, 119 রানে অল উইকেট হয়ে গেছে। না হলে মহসিন খান বল, মোহাম্মদ শামি বল, এরা প্রত্যেকে সবাই তো ফর্মে আছে, 160-65 মধ্যে গুটিয়ে দিচ্ছে কিন্তু ওরা। তারপরে যদি মেন ধরা এখানে হারের পিছনে মেন কারণ যদি বলি এলএসজির, সেটা হচ্ছে ঋষভ পান্তের ক্যাপ্টেন্সি। তোর কাছে রিসোর্সেস এত আছে, সেটাই তো ক্যালকুলেশন নেই যে এত তাড়াতাড়ি উইকেট পড়ে যাচ্ছে, তাহলে এই যে ক্যালকুলেশনের কথা বলি, তাহলে কি আমি এই ক্যালকুলেশনটা করে রাখবো না যে আমার লাস্ট ওভারে ফাস্ট বোলার দরকার। আমার মনে হচ্ছে যতই বড় দিগ্বেশ রাঠি আসে, আমি তো মনে করি যতই ক্যালকুলেশন ভুল হোক, 16 কি 17 ওভারে লাস্ট স্পিন, আর কিন্তু 16-17 ওভারের পরে খাটে না, সে যে কোনো পিচই হোক, ঠিক আছে, খুব ট্রিকি সিচুয়েশনে পড়েও মানুষ 17-18 ওভার, এটাই তো বললাম, 18 ওভারটাও ভুল দিল, যেখানে কোনো এদিক মানে ব্যাটসম্যান কখনোই ভাববে না যে কে ভাই তুই বলার, কে তুই বলার, কে 26 রান মারবে, নাম্বার 1 বলার, কি খাবে লাস্ট ওভারে এসে যদি স্পিনারকে বল। আমি তো মনে করি দিগ্বেশ রাঠি থেকে আমি ভুল ধরবো যে ঋষভ পান্তের ক্যাপ্টেন্সি। হ্যাঁ সত্যি তাই, কারণ দিগ্বেশ রাঠি কিন্তু ভালোই বল করছিল, হারার কারণে কিন্তু ঋষভ পান্তের ক্যাপ্টেন্সি। 26 রান পুরো ম্যাচটাকে পুরো ইস্পার করে দিয়েছে। বৈভব অরোরা সুন্দর বল করেছে, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা 1 উইকেট, সবাই মানে 1 উইকেট, বরুণ চক্রবর্তী মানে 2 উইকেট পেয়েছে শুধু। আর হচ্ছে তোর সুনীল নারিন তো লাস্টের ওভার মানে একমাত্র স্ট্যান্ড আউট বোলার কলকাতার জন্য, যে কিন্তু কত বছর হয়ে গেল, মানে কত হবে 17 বছর তো হবেই, 16-17 বছর ধরে সার্ভ করে আসছে। সেলিউট টু সুনীল নারিন ভাই, যাই বলিস তাই বলিস।
এই আরেকটা কথা, গুড নিউজ হ্যাঁ, কত? ভাই আটে গেছে আটে? কলকাতা। তার মানে মুম্বাই না, মুম্বাই না, LSG? হ্যাঁ এলএসজি মুম্বাই, তারপরে কলকাতা। ও মাই গড, কলকাতাতে ফ্যানদের জন্য সুখবর। না, হোপের কথা এখন বলবো না, হোপ, হোপের কথা হোপ বলবো না, না, তোপ আছে। আরো 3টে ম্যাচ যদি জেতে তারপরে দেখা যাবে, ঠিক আছে, আজকে বলবো না। ভাই গেছে তো গেছে। আরেকটা ম্যাচ ছিল যেটা আজকে, সেটার হ্যাঁ, উপরেও আসা যাক। সেটাও boring CSK match, ঠিক আছে। এই আমি বলবো সিএসকে ভার্সেস জিটির যে ম্যাচটা ছিল, এটা ছিল পুরোপুরি ঋতুরাজ গায়কোয়াড়ের ফর্মে আনার ম্যাচ। সত্যি তাই, এই পিচে মনে দরকার ছিল। পুরোপুরি ঋতুরাজ গায়কোয়াড়ের নামে ছিল এই মানে ম্যাচটা। ঋতুরাজ গায়কোয়াড় ভাবছে যে ভাই পিচ পেয়েছি, না, ভুলে ঠিক গেছিল আছে, যে এটা ভুলে T20 হ্যাঁ হ্যাঁ পিচ ভুলে গেছিল যে পেয়েছি, এটা T20 যে আমি আরামসে ভাই খেলে আমি হ্যাঁ। ফর্মে ফিরবো। হ্যাঁ। তো এটাকে ফর্ম তো বলে না, টিমটাকে দ্রুবিয়ে দিয়ে গিয়ে হ্যাঁ। চলে গেল। আর সিএসকে কিচ্ছু না। একটা মেন সবথেকে বড় একটা কথা, সেটা হচ্ছে সঞ্জু স্যামসন নেই তো সিএসকে নেই এই হ্যাঁ, বছরের হ্যাঁ, জন্য হ্যাঁ। বিশেষ করে। সঞ্জু স্যামসন আউট, পাওয়ার প্লেতে কত 28 রান, ঠিক 28, আছে, হ্যাঁ। কিচ্ছু নেই। আজকে সিএসকে যে কি হিসাবে খেলতে এ নেমেছিল, ভাই 28 রান হবে না কেন? তুই এটা চিন্তা কর, 65 বল ডট বল, 65টা ডট বল, 10 ভাই। ওভার 10 ওভার 5 বল 20 ওভারের মধ্যে, সেটা হচ্ছে ডট বল। তুই ভাব তাহলে সিএসকে এর থেকে কি ভালো হ্যাঁ, খেলবে। উর্বিল প্যাটেলকে খেলালো, হুম। আউট। সারফারাজকে নামালো, আউট। তারপর ডেভাল রেভিস, ঠিক আছে, একদম মানে নো লুক শট মারবে, ডেসপারেট হয়ে একটা নো লুক শট মারলো যে ও বল খাচ্ছিল বলে। এরা তো বল খাওয়ার প্লেয়ার না, ঠিক আছে। ডেভাল রেভিস কিন্তু এবার ফর্মে নেই। এরা না খেললে আর কে খেলবে? শিবম দুবে, ডেভাল রেভিস, এরা যদি সিএসকে হয়ে না খেলে আর কে খেলবে? কেউ তুই খেলবে লাস্ট না। কয়েকটা পারফরমেন্স দেখ, প্রথম ম্যাচে 41 মেরেছে, পরেরটা 0, তারপরটা 21, তারপরটা 2, মানে এই ম্যাচের 2 রান। তাহলে ডেভাল রেভিসের এই রান, শিবম দুবেরও এরকমই অবস্থা বলতে গেলে। তো গায়কোয়াড় শিবম দুবে কিন্তু তো form নেই। গায়কোয়াড় কিন্তু একটা টাইম এমন ছিল, আমি দেখছিলাম 37 বলে 20 রান ছিল গায়কোয়াড়ের। সেটাই তো বলছি। তারপর থেকে আর সিএসকে রান ছিল 12 ওভারে 50। না, আজকে সিএসকে একটা জিনিস ভালো করেছে ভাই, কি? গাছ লাগানোর হ্যাঁ, দায়িত্বটা না, নিয়েছে। এটা তো এটা হ্যাঁ, হ্যাঁ, এরকম এটার জন্য বললে হয়। সম্মান, এটার জন্য এটার জন্য ঠিক আছে, সম্মান দিতেই গাছ হবে। লাগানোর দায়িত্ব নিয়েছে, হয়তো বলেছে বিসিসিআই ভাই ডট খেল, গাছ লাগাবো। হ্যাঁ, তো- জঘন্যতম পাপ। তো যাই হোক, এখানে ইয়ের কথা, সিএসকে পুরোপুরি ঋতুরাজ গায়কোয়াড়ের ফর্ম আনার জন্য ইনিংসটা ছিল এটা। 74 রান করে গেছে, স্লোয়েস্ট 49 বলে 50 মিনিট আজকে, সেটাই তো। স্লোয়েস্ট মানে টপ 3 এর মধ্যে তো চলেই এসেছে বলতে গেলে, ওই স্লোয়েস্ট। জন্য আমি ব্যাটিং নিয়ে কিছু বলছি না ভাই, গাছ লাগানোর দায়িত্বটা ও বেশি হ্যাঁ, নিয়েছে, আর ওদিকে- ওই জন্য আর কিছু বললাম আর ওদিকে সিরাজ আর রাবাডা পুরো একদম জিটির তরফ থেকে দারুণ পুরো বল। কান্ডারি ধরে নিয়েছিল একদম। পাওয়ার প্লেতে জাস্ট স্পেল করেছে এরা দুজন। সিরাজ বল, রাবাডার 3 উইকেট ছিল, পাওয়ার পেয়েছে, ম্যান অফ দ্য ম্যাচও পেয়েছে, প্লাস সিরাজের বল, ওর সাথে যে পরপর 5টা ওভার করলো, ওইখানে কিন্তু পুরো সিএসকে এর মাজা ভেঙে দেখ দিয়েছে। সিরাজকে কিন্তু আমরা সেরকম ভাবে ধরি না, কিন্তু সিরাজ সিরাজ কিন্তু এই বছর ভালো হ্যাঁ বল করছে। ডট বলে দিক দিয়ে দেখ হ্যাঁ। 92টা ডট বল হয়ে গেছে সিরাজের সিরাজের। হ্যাঁ, মানে তোর হচ্ছে প্রথমে ছিল হচ্ছে তোর জোফরা আচার, হ্যাঁ। ঠিক আছে, তারপরে ছিল হচ্ছে মোহাম্মদ শামি, তারপরে ছিল হচ্ছে সিরাজ। হ্যাঁ। এখন সিরাজ কিন্তু 2 নম্বরে চলে এসেছে ডট বলের দিক দিয়ে। তার মানে কি ডট বল মানে কি একটা প্লেয়ারের মানে তো পেস বলারের ডট বল মানে সে লেন্থের অ্যাকুরেসি, লাইন লেন্থের অ্যাকুরেসি, দারুণ ফর্মে রয়েছে। আমরা তো হেজেলউডকেও দেখি আমরা। সিরাজকে নিয়ে অত চর্চা করি না ঠিকই, কিন্তু এই সিরাজ না, কিন্তু এই বছর উইকেট পায় না বেচারা, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু হচ্ছে ভালো। আর এদিকে খেলেনি আজকে, আরশাদ খান খেলেছে এর বদলে প্রসিদ্ধ কৃষ্ণা। আর আরেকটা প্লেয়ারের কথা যেটা আমি স্পেশাল মেনশন করতে চাই, মানব সুতারের কথা। অনেকে হয়তো চেনেন না মানব সুতারকে। মানব সুতার কিন্তু বর্তমান ফার্স্ট ক্লাস ক্রিকেটের একজন মানে গুরুত্বপূর্ণ প্লেয়ার, যে হচ্ছে প্রত্যেকটা সিজনের প্রত্যেকটা ইয়েতে টপ উইকেট টেকারের লিস্টে থাকে, স্পিনার। সাই কিশোর কিন্তু জিটির হয়ে খুব সুন্দর পারফরমেন্স করেছে, তার উপরে কিন্তু এখানে মানব সুতারকে খেলানো হচ্ছে। ওটাই তো এর নামই তো আইপিএল ভাই, হ্যাঁ। ঠিক আছে, আইপিএল না হলে এইসব প্লেয়াররা আমরা নামই শুনতাম না। তো জিটির ব্যাটিং এ আর কিছু বলে লাভ নেই, জানা যেটা কথা সাই এটা কারা কারা সুদর্শন, খেলবে। হ্যাঁ। সাই সুদর্শন, শুভমান গিলের সেই আইকনিক পার্টনারশিপস একদম যা হয়ে আসছে বছর বছর ধরে। সাই সুদর্শন আজকেও 87 মেরে দিয়েছে, এর আগের ম্যাচেও ভালো খেলে 40 সামথিং এরকম করেছিল, তার আগের ম্যাচে তো সেঞ্চুরি ছিল সাই সুদর্শনের। সাই সুদর্শন আবার ফর্মে চলে আসছে, কিন্তু অরেঞ্জ ক্যাপের লিস্টে আবার চলে আসবে দেখবি 2-1 ম্যাচের পরেই। দেখ এইসব ম্যাচ যে ওদের আছে হ্যাঁ। 3 জন, বাটলার, সাই সুদর্শন, শুভমান গিল। আরেকটা কথা, হ্যাঁ। এরাই 3 জনই কভার করে প্রত্যেকটা। আরেকটা কথা বলছি, হয়তো স্লো রান ছিল বা স্লো পিচ ছিল, সব ঠিক আছে, এইসবের মাস্টার মাইন্ড একজনকে মিস করছে, সে ধোনি। ভেবেছিলাম আজকেও ধোনি হয়তো খেলবে, কিন্তু 100% মেন হচ্ছে যে মেসেজগুলো যায়, কেন এরকম বহুত রান ডিফেন্ড করতে আমরা দেখেছি, 135, 40, ঋতুরাজের ক্যাপ্টেন্সি আর ধোনির গাইডেন্সেই তো 2023 এ জিতেছিল না চেন্নাই। কেন এরকম টাইপের হ্যাঁ, হয়তো এর থেকেও কমা টিম, হ্যাঁ, রবিন উথাপ্পা এদেরকে নিয়ে খেলেছিল। তাহলে ধোনির কিন্তু ভাই মিস করছে এই জিনিসটা, একদম মানতেই হবে এটা, যতই বুড়ো প্লেয়ার হোক। তবে ধোনি আমার মনে হচ্ছে, এটা অনেকে অফেন্ড হতে পারেন, কিন্তু আমার এটা মনে হচ্ছে, এটা ধোনির ফ্যানদের জন্য বলছি আমি, ঠিক আছে। ধোনি এই বছর সিএসকে কিন্তু একটা ফ্যান্সদের সাথে পুরোপুরি এটা মানে
ইয়ে Scam. করছে, স্ক্যাম করছে। স্ক্যাম। কারণ হচ্ছে প্রথম থেকে ধোনি কিন্তু ফিট নেই, হয় প্রথমে বলেছিল declaration তো একটা ম্যাচ নেই। খেলবে না, হ্যাঁ। কোনো ডিক্লারেশন করেনি, নেই, অন্যান্য নেই তো। প্লেয়ারদের যেটা চলে আসে হ্যাঁ, already, হ্যাঁ, যে রুলড আউট বা এতগুলো ম্যাচের জন্য এই হ্যাঁ, ডেটের হ্যাঁ। পর থেকে খেলতে পারবে। গত দুটো ম্যাচ ধরে আমরা ধোনি খেলবে, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, খালি ছবি আসছে, ভিডিও আসছে, যারা ঠিক আছে? মাঠে থাকে, যারা কোনো মাঠে গল্প নেই অ্যানালাইসিস কিন্তু করে ধোনির। তারাও বলছে হ্যাঁ, কোনো গল্প নেই কিন্তু ধোনির। মেন হচ্ছে সিএসকে ব্র্যান্ড ভ্যালুর উপর। ব্যান ভ্যালু। ধোনি না থাকলে, ধোনি যদি সেই হাইপটা না রাখে, সিএসকে এর ম্যাচ কিন্তু দেখতে আসা আর অনেকে বন্ধ করে দর্শকদের দেবে। জন্য তো দর্শক তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছে যে দর্শকরা ভাবছে আজকে খেলবে, হ্যাঁ। আজকে যাই মাঠে, হ্যাঁ, আজকে হ্যাঁ। খেলবে, আজকে যাই মাঠে, কিন্তু হ্যাঁ, এইটা ওই আমার জিনিসটা। মনে হয় তো পুরোপুরি ক্লারিফিকেশন মানে দরকার যে টিকিটটা অ্যাডভান্স বুকিং হয়। ওটাই তো বললাম, টিম থেকে একটা কিন্তু হ্যাঁ। মেসেজ দেওয়া দরকার হ্যাঁ, যে যে এরকম ফ্যান্সদের অন্তত এই হ্যাঁ, হ্যাঁ, এই ধোঁকাগুলো, দেওয়া উচিত ধোঁকাগুলো। না। হ্যাঁ, তো আপনারা যারা সিএসকে ফ্যান্স আছেন তারাও বলুন যে আপনারা ধোনির ব্যাপারটা নিয়ে কতটা ডিসঅ্যাপয়েন্ট হয়েছেন অবশ্যই। এবং কলকাতার কত পার্সেন্ট চান্স আছে উপরে যাওয়ার, ঠিক আছে? এটা আমি দেখতে চাই যে হ্যাঁ। যারা ফ্যান্স রয়েছে কলকাতার, যে কত পার্সেন্ট আপনাদের মনে হয় যে প্লে অফে কোয়ালিফাই করতে পারবে। আর টিমে কোনো চেঞ্জেস এটা কিন্তু আসবে ধরতে গেলে কিনা আর বা ছটা আসছে ছটা কিনা ম্যাচ তার বাকি উপর। আছে, ছটার মধ্যে কিন্তু ছটাই ম্যাচ জিততে হবে কলকাতাকে। এটা আগে কলকাতা করিয়ে দেখেইছে, আমার যদিও বা। পাশের পার্টনারও প্রথম হোপ বলে দিয়েছে যে ছটার মধ্যে ছটা জিতলে। না, তুই ঠিক আছে। কলকাতা করে দেখিয়েছে এটা আগে, এর জন্য আমি বলতে চাইছি আর কি, যেটা চান্স 1% হয়তো রয়েছে, আমি মানবো, কিন্তু তাও আপনারা কমেন্ট করে জানান এই ঠিক জিনিসটা। আছে, চল তোর তো হাতে আজকে আমাদের আমিও তোকে একটু সাপোর্ট করলাম। ভিডিও ঠিক ভালো আছে, লেগে থাকলে, আমাদের চল। অ্যানালিসিস ভালো লেগে থাকলে, আপনারা যদি এরকম ভালো লাগে, আমরা কিন্তু রেগুলার নিয়ে আসি, তাহলে আমাদের ভিডিও লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর আমরা এরকম ভিডিও আপনাদের জন্য আনতে থাকবো। Yes. আজকের মতো গুড বাই, ভালো Bye. থাকবেন, সুস্থ থাকবেন।